ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন ঘড়িতে বাজছে 12টা 25। আজ হচ্ছে মঙ্গলবার, 12 তারিখ। দেখতে দেখতে পুজো চলে এলো সামনে। বলো, কেনাকাটা এখন অনেক কিছুই বাকি। এইগুলো বার করেছিলাম, কুশন কাভারগুলো, ভাবলাম কুশনগুলো লাগিয়ে দিই। তারপর বললাম না, থাকবে, এখন আর কটা দিনের জন্য আবার খুলে কাচতে হবে, ওই জন্য রেখে দিলাম। বললাম পুজোর সামনে আসছে, তখনই লাগাবো, থাক। এগুলো একটা করে কভারই, যেগুলো লাগানো আছে ওগুলো কভার, এগুলো পরে বানিয়েছিলাম, এগুলো লাগানো থাকে, তো ওই জন্য বললাম থাক, এখন পরেই লাগাবো। জামা কাপড় কেনাকাটা সবই বাকি রয়েছে, যদিও আমার হয়ে গেছে, আমার আর কেনাকাটা করার কিচ্ছু নেই, সব কেনাকাটা কমপ্লিট। শুধুমাত্র চিন্টুর বাবার জন্য আর রিন্টুর জন্য কেনাকাটা করব, তাহলেই হয়ে যাবে। আর চিন্টু তো যদি ওইদিকে কেনে ব্যাঙ্গালোরে, তো ব্যাঙ্গালোরেই কিনবে, আর যদি বলে যে এখানে কিনে দিতে, তাই এখানেই কিনে দেবো। আর যদি এসে কেনে, তাই কিনবে, যা করবে ওটা বলতে পারছি না। তো সেই চিন্তা করছি। বলো, সামনের সপ্তাহে বিশ্বকর্মা পুজো, তারপরের সপ্তাহে গণেশ পুজো, আর তারপরেই চলে এলো দুর্গা পুজো। তো দুর্গা পুজোটা যেমন আনন্দের, সেরকম এই ঘর পরিষ্কারটা বড় বিরক্ত লাগে। পুজোর সময় ঘর পরিষ্কার করলেও না, আর এই ঘর পরিষ্কারে খাটনি এত বেশি হয় যে মানে কিছু বলার না। বয়সও বাড়ছে, এখন আর ওঠানামা করে পরিষ্কারও করতে পারি না। কিন্তু এত পিট পিট করে যে সবাই পরিষ্কার করছে, আমি পরিষ্কার করবো না, সেই জন্য পরিষ্কার করতেই হয়। আর সারা বছর যতই পরিষ্কার করি, পুজোর সময় যে নোংরা কোথার থেকে হয় বুঝতে পারি না। তো সামনে একটা আনন্দ থাকলে একটা বিরাট টেনশন ঘর পরিষ্কার করা, যেটা বাদ দিয়ে থাকতে পারবো না। ঘর পরিষ্কার করতেই হবে, আর একটা লোক যে রাখবো, এখনকার দিনে এই লোক পাওয়াটা খুবই মুশকিল, কারণ প্রত্যেকটা বাড়ির কাজের বৌদিকে দিয়েই এই যে তোমার পরিষ্কার পরিচ্ছন্ন করানো হয়, কিন্তু তাদের আর হাতে সময় কোথায়? তারা 5টা 10টা করে এক একটা বাড়িতে কাজ করছে, তো সবার ঘরে 2 ঘন্টা করে সময়, এর মধ্যেই তুমি যা কাজ করাবে। একটা বেলা ছুটি নিয়ে বলবে না যে বৌদি ঠিক আছে একবেলা ছুটি নিচ্ছি, তোমার বাড়িতেই কাজ করছি, হবে না তো, কারণ বাকি সবার বাড়িতে কাজ করতে যেতে হবে না, সবারই তো বাড়িতে কাজ থাকে। তো এই হচ্ছে সকাল থেকে চিন্তা ভাবনা আর আমার মনের যা অবস্থা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, চুলগুলো পাকাগুলো বেরিয়ে গেছে, আবার কালার করতে হবে, কিন্তু কালার করারও সময় পাচ্ছি না। এসে ভাত বসালাম রান্নাঘরে, আর চিন্টু বাবা আজকে বাজার করেছে, এখনো পর্যন্ত বাজার বার করা হয়নি। দেখো, চিন্টু বাবা শাকটা বেছে দিয়ে গেছে, এই শাকটা কালকেই এনেছে, রান্না করার পরে বলছে এসে যে তোমার বেছে দেবো, নিয়ে বকেছি যখন, তখন আমার ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছে, আবার সকালবেলায় বার করেছে। আর দেখি কী কী বাজার এনেছে, সেটাও তো দেখা হয়নি, কী রান্না করব কে জানে। ফুলকপি এনেছে, ফুলকপি বেশ সুন্দর আছে ফুলকপিগুলো, আর এনেছে বেগুন আর উচ্ছে, বেশ ভালো। এখন বুদ্ধি হয়েছে ওর, যেই কম কম বাজার আনে। অনেক বলে 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 এখন একটুখানি বাজার করাটা কমিয়েছে। আর দেখো কত বড় একটা গন্ধরাজ লেবু, আমি তো ভাবলাম পেঁপে, তারপরে চিন্টু বাবাকে যখন জিজ্ঞাসা করলাম, বলছে গন্ধরাজ লেবু, পেঁপের মতনই লাগছে না। ও মা, মাছ বার করিনি, সেই কখন থেকে চিন্তা করছি যে মাছ বার করবো, বারবার ভুলে যাচ্ছি। চলো মাছটা বার করে নিয়ে আসি। দেখি জল দিয়ে রাখি তো, কতক্ষণে যে এটা গলবে তার নেই কোনো ঠিক। পাট শাকটা বাছাই আছে, চিন্টু বাবা সকালেই বেছে দিয়ে গেছে, ওই জন্য কাটতে বেশিক্ষণ সময় লাগবে না। বাছাবাছি করতেই আমার একটুখানি বেশ ঝামেলা লাগে, এই জন্য শাক পাত করতে চায় না। তো পাট শাকটা দেখে আজকে না বড়া খেতে ইচ্ছে হচ্ছে, মনে হচ্ছে একটুখানি বড়া ভাজি আর পাট শাকের বড়া দিয়ে ভাত খায়। কিন্তু চিন্টু বাবা দেখলে রেগে যাবে, বলবে যে না, ও পাট শাকের ঝোল ছাড়া কিচ্ছু খাবে না, পাট শাকের ঝোল দিয়ে দেবো ব্যাস খুব খুশি, হয়তো এক থালা ভাত পাট শাক দিয়েই খেয়ে নেবে। কিন্তু আমার একটু বড়া ভাজা, তা নাহলে পাট শাকটা বেশ একটু শুকনো শুকনো করে ভেজে একটু পোস্ত ছড়িয়ে দিয়ে ওই রকম খেতে ভালো লাগে। কিন্তু সে বললাম না যে কিছুদিন আগে আমি লিভারটা টেস্ট করালাম, একটু ইনফেকশানটা ধরা পড়েছে, ছিল আগের থেকে, মাঝখানে কমে গিয়েছিল, আবার শুরু হয়েছে ইনফেকশান। তো ওই জন্যে ভাজাভুজি খেতে দিচ্ছে না,
মানে বলছে পোস্ত করো আর তা না হলে সেদ্ধ করো। তো দেখতেই পাচ্ছ এখন কয়েকদিন ধরে যে কোনো সবজি একটু পোস্তই বেশি করছি, পোস্ততে অত তেল লাগে না বলে। আর এইদিকে কুকারে উচ্ছে যেটা ছিল সেই উচ্ছেটা সেদ্ধ করতে দিয়ে দিলাম। আমার উচ্ছে খেতে খুব ভালো লাগে, চিন্টু বাবারও খুব ভালো লাগে, তাই উচ্ছেটাও একটুখানি সেদ্ধ করে দিলাম। যতই বলি সবজি খাবো না সবজি খাবো না, কিন্তু যখন সবজিগুলো আনে না তখন দেখে খুব লোভ হয়, মনে হয় এটাও বানাই ওটাও বানাও। আর এই করতে করতে আমার না মানে অনেক সবজি হয়ে যায়। আর বেশ আজকে সবজিগুলো সবগুলোই টাটকা টাটকা, ঝিঙেটাও টাটকা, তারপর উচ্ছেটাও টাটকা। সকাল সকাল বাজার যাচ্ছে না এখন, ওই জন্য বেশ ভালো সবজিগুলো পাচ্ছে। ফুলকপিগুলো এনেছে না, ফুলকপিগুলোও খুব সুন্দর। রিন্টুকে স্কুলে ছাড়তে যাই আর সেই সময় একবারে সবজি নিয়ে চলে আসে। মাছ মাংস এখন আনছে না। সকালবেলায় রিন্টুকে একটু সাদা আলুর তরকারি আর লুচি টিফিনে দিয়ে দিয়েছি। আর চিন্টুর বাবা খেয়ে গেল রুটি, আর কালকার ডালটা ছিল একটুখানি, সেটা খেয়ে চলে গেল। তো এখন ঝিঙেগুলো কেটে নেবো, একটুখানি পোস্ত দিয়ে করব। ঝিঙে এলেই তো আমাদের ঘরে বেশিরভাগ পোস্ত দিয়েই হয়, তো আর অন্য কিছু সেরকম করি না। আর ঝিঙে পোস্তই বলো ঝিঙের তরকারি বলো, আমি আর চিন্টু বাবা ছাড়া কেউ খাবে না। আর ওয়েদারটা এখন কি সুন্দর না, পুরো পুজো পুজো ওয়েদার চলে এসছে। এই ওয়েদারটা এলে না মানে বিয়ের আগের স্মৃতিগুলো খুব মনে পড়ে। এই সময়টা মানে প্রত্যেক বছরই হয়তো আমি বলি যে এই সময়টা জামা, যখন নতুন জামা কিনতে যাব সেই সময় বাবাকে বলতাম, বাবা জামা কিনতে যাবে না? তখনই বাবা বলতো, দাঁড়া মহালয়াটা পেরোক তারপর, এখন থেকে কোথায় যাবি? আর কে কে জামা নিবি, কী কী জামা নিবি আগের থেকে বল, আর ইয়ে করবি, আমাকে সেবা করতে হবে, পাকা চুল বেছে দিতে হবে, বুকে যেইগুলো পেকে যেত সেই চুলগুলো কেউ পা টিপে দে, তবে যে তোদের জামা কিনতে যাব। আর আমরাও সেরকম বাবাকে সেবা করতে বসে যেতাম, জামা পাবো দুটো করে, না সেবা করলে হয়? তো সেবা করতাম। এইগুলোই দিনগুলো ভালো ছিল, তাই না? মনে পড়লে এখন যেন না পুজোটা এলে আনন্দ তো হয়, কিন্তু জানো তো একটা কোথায় যেন একটা দুঃখ, বুঝতে পারি না দুঃখটা কিসের, কিন্তু মনে হচ্ছে জানো যে দুঃখটা হয়তো বাবা মা কেউ নেই না, ওই দুঃখটাই বেশি পায়। মানে সবসময় হয়তো যেই জিনিসটা আমরা ফিল করে আসি সেটা হয়তো যখন পাই না তখন খুব কষ্ট হয়। তো যদিও সংসার নিয়ে ব্যস্ত ছিলাম, এই বছর যেমন চিন্টুকে পাচ্ছি না, না একটা ভেতর থেকে কীরকম একটা কষ্ট হচ্ছে, যেরকম হচ্ছে কোথায় যেন একটা ফাঁকা, একটা কোথায় যেন শূন্যতা রয়ে গেছে। আর আমার বাবা কেমন ছিল বলো তো? আমার বাবাও ঘরে প্রত্যেক জনের জন্য জামা কিনতো, মানে অনেকেই ছিল যাদের জন্য জামা কিনতো। আর আমাদের অনেক জমি জায়গা ছিল, তো ওই জমি জায়গায় চাষবাস করাতো, তো লোক দিয়ে করাতো। সেই চাষের জমি মানে যারা চাষ করতো তারা ঘরেই খাওয়া দাওয়া করতো, থাকতো, ও সব মানে ওই বাড়িতে, মানে আমার দাদুর বাড়িতে ওরা থাকতো। মানে কাজ করাতো, কাকাই কাজ করাতো, ওই চাষের যা মানে কাজ হতো, আর ওদের ঘরেই খেত। আর ওই আমরা তো বাইরে থেকেছি চিরকাল, তো ওদের জন্য জামা কাপড় কেনা, মানে যতগুলো কাজের লোক থাকতো সবার জন্য জামা কাপড় কিনতো। তো ঘর ভর্তি জামা কাপড়, পুজোর সময় না আমার বাবা আর মা থকে যেত, এত জামা কাপড় আসতো, প্রায় বড় বড় 6 থলি 7 থলি জামা কাপড় তো আসতোই। আমরা 4 বোন ছিলাম, 4 বোনের 2টো করে সেট। তারপর যেহেতু কাকার মাসির সঙ্গে বিয়ে হয়েছিল, ওদের ইয়েটাও পুরো দেখতো আমার বাবা, তো ওদেরও জামা কাপড় থেকে আরম্ভ করে সমস্ত কিছু। এইদিকে কি বলে ওই যে যারা কাজ করতো তাদের জন্য। তো এই যে এখন আমি চিন্তা করি যে এই ইয়েটা বরাবর রয়ে গেছে। এখনও দেখো আমরা আমাদের বাড়িতে যারা কাজ করে তাদেরকে বকশিস হিসাবে বলো বা ভালোবেসেই বলো, পুজোর সময় আমরা কিছু না কিছু দিই, তাই না? আর আমার বাবারাও এটা বরাবর করে এসছে। আর আমার বাবা এমন ছিল না যে যখন আমাদের গ্রামের বাড়িতে একটা দুর্গাপূজা হয়, আমাদের বাবাদের ছোটোবেলাকার ওটা মানে দুর্গাপূজা, আমার বাবা প্রত্যেক বছর ওইখানেই যেত, মানে সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশীর দিন ওখানে মেলা বসতো, তত দিন আমার বাবা প্রত্যেক দিন যেত। আর ওই অষ্টমীর দিন যখন পুজো দিতে যেত তখন মন্দিরের ভেতরে বাবা বসতো ঠিকই, কিন্তু সবার দিকে নজর থাকতো, কে জামা কাপড় নতুন পরেছে, কে জামা কাপড় পরেনি, সব লক্ষ্য রাখতো।
যাদের হয়তো দেখতো পুরোনো জামা পরে আছে, বাবা বলতো হ্যাঁ ওদের বাচ্চারা পুরোনো জামা কাপড় কেন পরে আছে, তখন যদি বলতো ওদের ঘরে জামা কাপড় হয়নি, তো আমার বাবা সঙ্গে সঙ্গে বলতো যা জামা কাপড় কিনে নিয়ে, পয়সা দিত, বলতো যা জামা কাপড় কিনে নিয়ে। তা আমার বাবা এরকম ছিল, অনেকটা আমার মতনই ছিল বাবা। তো ওটাই বলে যে মানে কি বলবো, লোকের বাচ্চার মুখে হাসি যদি ফোটায় না, তো নিজের বাচ্চার মুখে হাসি ফোটে। আর যদি আমরা চিন্তা করি যে কারো হাসি কেড়ে নিয়ে নিজের ছেলেমেয়ের মুখে হাসি ফোটাবো না, তো আমাদের ছেলেমেয়েরা সেই হাসিতে খুশি হবে না, সেই হাসি হাসবেই না। কারো হাসি কেড়ে মানে হাসানো যায় না, বরং নিজের ছেলের হাসিটা কেড়ে যদি অন্যজনকে হাসায় না, তো ভগবান ঠিক আমার ছেলেকে মানে সেই হাসি ফেরত দেবে। এই যে কতগুলো কথা মনে পড়ে গেল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অনেক দিন পর আবার পুরনো কথা টেনে আনলাম। এখন যদিও আমি পুরনো কথা খুব একটা বলি না, কিন্তু অনেক দিন পর আবার পুরনো কথা টেনে আনলাম। তোমাদের কাছে এক্ষুনি চিন্টুর বাবার কত প্রশংসা করলাম যে মানুষটা এখন ভালো হয়ে গেছে, এখন আর বেশি সবজিপাতি আনে না, অল্প অল্প করে আনে, যা বুঝেছে। কিন্তু কী আর বলবো বলো, কালকে পাট শাক এনেছে, আবার লাউ শাক এনেছে। পাট শাকটা বেছেছে, লাউ শাকটা ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছে। এখন আমি সবজিগুলো যখন রাখতে গেছি দেখছি লাউ শাক ঢোকানো আছে। লাউ শাকের অবস্থা দেখলে পুরো মরে গেছে লাউ শাকটা। ওটা যদি আজকেও রেখে দিই, কালকে কি ওটা খাওয়ার উপযুক্ত থাকবে? আর আমার লাউ শাক খেতে খুব ভালো লাগে। ও যদি বলতো যে কি বলে লাউ শাক আনা আছে, তাহলে আমি আর ঝিঙেটা কাটতাম না। কি যে বলবো, মানে ভেবে পাই না আমি এদেরকে, একদম ভেবে পাই না। মানে বলি যে দেখো খাবে যেটা একটা আনো, আজ পাট শাক এনেছো অন্যদিন লাউ শাক আনো, বা পাট শাক তো এখন অ্যাভেলেবেল পাওয়া যায়, তাহলে আজকে লাউ শাকটা আনো, কালকে তখন পাট শাকটা আনবে। কিছুতেই বোঝাতে পারি না, কি আর বলবো বলো। তো পোস্তটা বসিয়ে দিলাম, দেখলে পাঁচফোড়ন তো দিয়েইছি। পাঁচফোড়ন আমার প্রত্যেকদিন পোস্ত দেখে দেখে তোমরা অভ্যেস হয়ে গেছে যে আমি কীভাবে পোস্ত রান্না করি। পাঁচফোড়ন আর ঝিঙে আলু একসঙ্গে দিয়ে ভেজে আমি পোস্ত দিয়ে নামিয়ে ফেলবো। এইদিকে করলাটাও সেদ্ধ হয়ে গেছে, তো করলাটাও মেখে ফেলবো। আর এই কুকারেই পাট শাকটা দিয়ে একটুখানি সেদ্ধ করে, তো মা একটু পোস্তটা কম দিত, আমার পোস্তটা একটু বেশি হয়ে গেল মনে হচ্ছে। যেমন মা করতো সেরকম স্বাদের চট করে রান্না করতে পারি না, চেষ্টা করি কিন্তু হয় না। আর পোস্তর কালারটা দেখছো কত সাদা, সাদা পোস্ত খেতে বেশ ভালো লাগে। আর আজকে মাছটা ভাজাই করব। একদিন মাছটা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করলাম, তার আগে সর্ষে বাটা দিয়েও খেয়েছি, তাই ভাবলাম আজকে একটুখানি ভাজা করে দিই। তো আজকে গরম ভাতের সঙ্গে ইলিশ মাছ ভাজা করব। আর ওই যে তোমার পিসগুলো যেগুলো আছে না, ওই যে পেটির পিসগুলো, ওইগুলোর থেকে যেন তো মাছের তেল বেরিয়েছে অনেকটা, সেই তেলটাও ধুয়ে রেখে দিয়েছি। সেই তেলটা একটু কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো, গরম ভাতের সঙ্গে খাবো। চট করে খাওয়াই হয় না মাছের তেল বা ইলিশ মাছ ভাজা, বেশিরভাগ রান্নাই করে ফেলি। তো আজকে মন হলো যে অনেক সবজি করেছি, আজ আর ইলিশ মাছটা ঝোল করব না, না হলে ইলিশ মাছ দিয়েই খাওয়া হবে, বাকি সমস্ত সবজিগুলো পড়ে থাকবে। ওই জন্য করলাম না, ইলিশ মাছটা ঝোল করলাম না। আর লাউ শাকটাও কেটে ফেললাম, ভাবলাম করে দিই রান্না। প্রথমে ভাবছিলাম কেটে একটু ভাপিয়ে ফ্রিজে রেখে, কিন্তু আর ভাপিয়ে রাখলাম না, একদম ওটাও করে দেবো। তো চলো রান্না বান্নাটা কথা হচ্ছে। ও সব দেখানো আছে, যদিও ফাইনাল আর দেখায়নি, ফাইনাল যেটা রোজ দেখায়। এখানে আছে ঝিঙে আলু পোস্ত, মাছের তেল, ওয়াও। আর এখানে ইলিশ মাছটা ভাজা করেছি আজকে। এখানে আছে পাট শাক, আজ তোমার জন্য 2 রকম শাক করেছি, খাবে আজকে বেশি করে। লাউ শাক আর উচ্ছে আলু ভাতে। আর এখানে আছে আমের চাটনি। আজকে অনেক শাক খাওয়াবো, এত শাক আনলে এত কিছু করার নেই, খাওয়াতেই হবে। মানা করি শোনে না। কাল করতে পারতে, কালকে মরে যেত না শাকটা, শুধু ডাঁটাটা খেতে নাকি? শাকটা এত ভালো লাগে খেতে না, ইয়াতে ওই প্লাস্টিকে রাখতে হতো। প্লাস্টিকেও তো রাখোনি, আমাকে তুমি জ্ঞান দিলে হবে বলো? প্লাস্টিকে রেখেছিলে তুমি?
পুরো মরে গেছিলো শাকটা, দেখলো তো সবাই, আমি তো দেখালাম ভিডিওতে, তাই না? তোমরা বলে দিও তো যে হ্যাঁ দাদা শাকটা মরে গিয়েছিল, আর ওই শাকটা যদি 3 দিন পরে খাবেন তাহলে শাকটা আনছেন কেন, এটাও বলে দেবে, ঠিক ঠিক আছে? ঠিক 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 আছে। আমি চলো খাবারটা বেড়ে ওর মুখের সামনে দিই, বেশি বক বক করলে আবার খাবে না, গা হয়ে যাবে। বসলাম। আজকে আমাদের জানো বাঁকুড়া যাওয়ার কথা ছিল, আজকে বাঁকুড়া ওই সীমাদের বাড়ি যেখানে যায় ওখানে মনসা পুজো হয়, খুব বড় করে মনসা পুজো হয়, অনেক লোক আসে, আমরাও যাই কখনো কখনো। আজকে রিন্টুর প্র্যাকটিক্যাল পরীক্ষা পড়ে গিয়েছিল, ওই জন্য যেতে পারলাম না। রিন্টুই তো এলো 1:30টার সময়, তারপরে আলমারির মিস্ত্রি এলো, ওভেনটা ঠিক করতে হলো, আর যাওয়া হলো না। সীমা ফোন করেছিল, আশিস দা অনেকবার করে বলছে, উনি বলছে কালকে চলে, দেখি। চিন্টু বাবা বললো দেখছি, রাত পর্যন্ত জানাচ্ছি, যদি হয় তাহলে কাল সকালবেলাতে আমরা বাঁকুড়া বেরিয়ে যাবো, আর যদি না যাই সেটাও তোমরা জানতে পারবে। আর কি গরম, এক ফোঁটা এসি বন্ধ করে থাকা যাচ্ছে না। এই মাত্র দুপুরবেলায় এসিটা মানে দুপুরবেলায় চালিয়েছিলাম, এসিটা এক্ষুনি বন্ধ করলাম, করে কাপড় গুছিয়ে সন্ধ্যে দিয়ে চাটা বানিয়ে এলাম, তার মধ্যেই কত ঘাম, তোমরা দেখতে পাবে না, প্রচণ্ড ঘাম। আর ফ্যান চালালেই আওয়াজটা এমন বাজে আসে না, ফ্যান চালিয়ে ভিডিও করা যায় না। যারা ভিডিও করো তারা সবাই বুঝতে পারো যে ফ্যান চালিয়ে ভিডিও করলে ভিডিওর আওয়াজটা একদম বাজে হয়ে যায়। রিন্টুও কোথায় বেরোলো বন্ধুর সাথে, চাল মিষ্টি হয়ে গেছে। আজকে রান্নাঘরে তোমাদেরকে নিয়ে গেলাম না চা করতে, প্রত্যেক দিনই তো চা করতে নিয়ে যাচ্ছি, আজকে রান্নাঘরে নিয়ে গেলাম না। চিড়ে ভাজাটাও দিদি এনে দিয়েছে, খাওয়া হয় না আমার এগুলো, একদম পড়েই থাকে। সন্ধেবেলায় সেরকম খেতে ইচ্ছে করে না, কিছু খেলেও ওই চা একটুখানি বিস্কুট, আর তার মানে চপ টপ খেতে ইচ্ছে করে। তো সে ওই কালকে খেলাম, ওইটা আরেকটুখানি আছে, ওই কর্নফ্লেক্স ভাজাটা, ওটা রেখে দিয়েছি, আবার কোনো সময় খাওয়া হবে। আর একটা দিদি পাপড়ির প্যাকেট এনেছিল, সেটাও অনেকটা শেষ হয়ে গেছে, অল্প মতন দেখলাম পড়ে আছে, চিড়ে ভাজা বার করতে গেলাম তখন, আর চিড়ে ভাজার প্যাকেটটা আজকেই কাটলাম। আরেকটা সেও ভাজা আছে, ওটা দাদা নিয়ে এসেছিল, কখন জানো তো, ওই চিন্টু যেদিনকে যাবে তার আগের দিন দাদারা সবাই এসেছিলো, সেদিনকে নিয়ে এসেছিলো সেও ভাজাটা, ওটাও গোটা রাখা আছে। সবাই এলে তখনই বার করি, তখনই খায়, একা আমার খাওয়া হয় না। প্যাকেটটা খুললেই তো নষ্ট, প্যাকেট খুলবো ব্যাস নিয়ে যাবে। আর এখনকার দিনে আর ওই কৌটোতে বলো রাখলেও ভালো থাকে না, যেমন আমার মুড়ির কৌটোটা, মুড়ি রাখলেই মুড়ি মেয়ে যাচ্ছে। সোমা বললো সেদিনকে, বলছে যে ভেজে খাবে, ভেজে খেলেও কত আর কাজ করবো, বিকেল দিকে তো ইচ্ছে হয় না যে আবার ওই গ্যাসের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুড়ি ভাজবো, ইয়ে করবো, ইচ্ছে হয় না। যতদিন ঠিক থাকবে খাবো, তারপর দিয়ে দেবো মাধুরী, ছাগলকে খাইয়ে দেবে। ছাগলগুলোও তো প্রাণী বলো, আমরা যদি খেতে না দিই, সব খাবার বাঁচাই, তাহলে ওরা কি খেয়ে বাঁচবে? যদিও আমি খাবার ফেলি না, ওই জন্য আমাকে মুন্ডরা বলে খাবার ফেলে না কিপটে। পয়সা দিয়ে দেবো আমি সবাইকে, আমার কাছে একটা পয়সা থাকে না জানো তো, পয়সা আমি রাখতে পারি না। যতক্ষণ পয়সা থাকবে, এই খাবি এটা, খাবি এটা নিবি, এই করে করে সব পয়সা আমি শেষ করে দিই। কিন্তু খাবার আমি নষ্ট করি না। ফ্রিজে যদি 1 সপ্তাহ খাবার থাকে, ওই 1 সপ্তাহ খাবার আমি প্রত্যেকদিন খাবো। কিন্তু তা কোথায় গিয়েছিলিস রে? খুব মিষ্টি কিনতে, মিষ্টি তো তুই কোথায় গিয়েছিলি? তুই কিছু খাবি না? আমার টিউশন আছে 7:30। 7টা বাজছে তো, কিছু খাবি তো যা নিয়ে আয়, একটু চপ নিয়ে মুড়ি মেখে দেবো, যা। তাহলে চলো, কাল সকালে যদি যাই, চিন্টু বাবা এলে তাড়াহুড়ো করে জামা কাপড় গুছাবো, আর সকালবেলায় বেরিয়ে যাবো, তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো,
ওই জন্য ভিডিওটা বেশি বড় করবো না, এডিটিং করতে অনেক সময় লেগে যাবে। তাহলে চলো আজকাল ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা, বাবাই, গুড নাইট। খাতাম। এখন বাজছে 7টা, একটু চা বানালাম আর একটুখানি চিড়ে ভাজা নিয়ে এলাম। সেও ভাজা বলতে যাচ্ছিলাম, চিড়ে ভাজা নিয়ে এলাম, খাবো বসে বসে আর একটুখানি গল্প করব। আজকে আমাদের যাওয়ার কথা ছিল বাঁকুড়া, জানো আজকে বাঁকুড়াতে মনসা পুজো আছে। আমরা যেখানে যাই না সীমাদের বাড়ি, ওখানে আজকে অনেক বড় ওখানে মনসা পুজো হয়। চা চিড়ে ভাজা নিয়ে গেলাম, বললাম যাই চাটা খাই আর তোমাদের সঙ্গে একটুখানি গল্প করব, ওই জন্য বসলাম। আজকে আমাদের জানো বাঁকুড়া যাওয়ার কথা ছিল। আজকে বাঁকুড়া ওই সীমাদের বাড়ি যেখানে যাই ওখানে মনসা পুজো হয়, খুব বড় করে মনসা পুজো হয়, অনেক লোক আসে। আমরাও যাই কখনো কখনো। আজকে রিন্টুর প্র্যাকটিক্যাল পরীক্ষা পড়ে গিয়েছিল, ওই জন্য যেতে পারলাম না। রিন্টুই তো এলো 1:30টার সময়, তারপরে আলমারির মিস্ত্রি এলো, ওভেনটা ঠিক করতে হলো, আর যাওয়া হলো না। সীমা ফোন করেছিল, আশিসদা অনেকবার করে বলছে, উনি বলছে কালকে চলে। দেখি, কিন্তু বাবা বললো দেখছি, রাত পর্যন্ত জানাচ্ছি, যদি হয় তাহলে কাল সকালবেলাতে আমরা বাঁকুড়া বেরিয়ে যাবো। আর যদি না যায় সেটাও তোমরা জানতে পারবে। আর কি গরম, এক ফোঁটা এসি বন্ধ করে থাকা যাচ্ছে না। এই মাত্র দুপুরবেলায় এসিটা মানে দুপুরবেলায় চালিয়েছিলাম, এসিটা এক্ষুনি বন্ধ করলাম, করে কাপড় গুছিয়ে সন্ধ্যে দিয়ে চাটা বানিয়ে এলাম, তার মধ্যেই কত ঘাম, তোমরা দেখতে পাবে না, প্রচণ্ড ঘাম। আর ফ্যান চালালেই আওয়াজটা এমন বাজে আসে না, ফ্যান চালিয়ে ভিডিও করা যায় না। যারা ভিডিও করো তারা সবাই বুঝতে পারো যে ফ্যান চালিয়ে ভিডিও করলে ভিডিওর আওয়াজটা একদম বাজে হয়ে যায়। রিন্টুও কোথায় বেরোলো বন্ধুর সাথে, চাটা মিষ্টি হয়ে গেছে। আজকে রান্নাঘরে তোমাদেরকে নিয়ে গেলাম না চা করতে, প্রত্যেক দিনই তো চা করতে নিয়ে যাচ্ছে, আজকে রান্নাঘরে নিয়ে গেলাম না। চিড়ে ভাজাটাও দিদি এনে দিয়েছে, খাওয়া হয় না আমার এগুলো, একদম পড়েই থাকে। সন্ধেবেলায় সেরকম খেতে ইচ্ছে করে না, কিছু খেলেও ওই চা একটুখানি বিস্কুট, আর তা নয় চপ টপ খেতে ইচ্ছে করে। তো সে ওই কালকে খেলাম, ওইটা আর একটুখানি আছে, ওই কর্নফ্লেক্স ভাজাটা, ওটা রেখে দিয়েছি, আবার কোনো সময় খাওয়া হবে। আর একটা দিদি পাপড়ির প্যাকেট এনেছিল, সেটাও অনেকটা শেষ হয়ে গেছে, অল্প মতন দেখলাম পড়ে আছে। চিড়ে ভাজা বার করতে গেলাম তখন, আর চিড়ে ভাজার প্যাকেটটা আজকেই কাটলাম। আরেকটা সেও ভাজা আছে, ওটা দাদা নিয়ে এসেছিলো কখন জানো তো, ওই চিন্টু যেদিনকে যাবে তার আগের দিন দাদারা সবাই এসেছিলো, সেদিনকে নিয়ে এসেছিলো সেও ভাজাটা, ওটাও গোটা রাখা আছে। সবাই এলে তখনই বার করি, তখনই খায়, একা আমার খাওয়া হয় না। প্যাকেটটা খুললেই তো নষ্ট, প্যাকেট খুলবো ব্যাস নিয়ে যাবে। আর এখনকার দিনে আর ওই কৌটোতে বলো রাখলেও ভালো থাকে না, যেমন আমার মুড়ির কৌটোটা, মুড়ি রাখলেই মুড়ি মেয়ে যাচ্ছে। সোমা বললো সেদিনকে, বলছে যে ভেজে খাবে, ভেজে খেলেও কত আর কাজ করবো, বিকেল দিকে তো ইচ্ছে হয় না যে আবার ওই গ্যাসের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুড়ি ভাজবো, ইয়ে করবো, ইচ্ছে হয় না। যতদিন ঠিক থাকবে খাবো, তারপর দিয়ে দেবো মাধুরী, ছাগলকে খাইয়ে দেবে। ছাগলগুলোও তো প্রাণী বলো, আমরা যদি খেতে না দিই, সব খাবার পাচায়, তাহলে ওরা কি খেয়ে বাঁচবে? যদিও আমি খাবার ফেলি না, ওই জন্য আমাকে মুন্ডা বলে খাবার ফেলে না কিপটে। পয়সা দিয়ে দেবো আমি সবাইকে, আমার কাছে একটা পয়সা থাকে না জানো তো, পয়সা আমি রাখতে পারি না। যতক্ষণ পয়সা থাকবে, এই খাবি এটা খাবি এটা নিবি, এই করে করে সব পয়সা আমি শেষ করে দিই।
কিন্তু খাবার আমি নষ্ট করি না। ফ্রিজে যদি 1 সপ্তাহ খাবার থাকে, ওই 1 সপ্তাহ খাবার আমি প্রত্যেকদিন খাবো। কিন্তু তা কোথায় গিয়েছিলিস রে? ওগুলো খুব মিষ্টি কিনতে গেছিল। মিষ্টি? তো তুই কোথায় গিয়েছিলি? আমি নিয়ে গেল, আমি চলে গেলাম। তুই কিছু খাবি? না, আমার টিউশন আছে 7:30। 7টা বাজছে তো, কিছু খাবি তো জানি না, একটু চপ নিয়ে মুড়ি মেখে দেবো যা। হুম, তাহলে চলো, কাল সকালে যদি যাই, চিন্টু বাবা এলে তাড়াহুড়ো করে জামা কাপড় গুছাবো আর সকালবেলায় বেরিয়ে যাবো, তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো। ওই জন্য ভিডিওটা বেশি বড় করবো না, এডিটিং করতে অনেক সময় লেগে যাবে। তাহলে চলো আজকাল ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা, বাবাই, গুড নাইট। খাতাম।